আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমি বেশ কয়েকটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ভারত তার সীমানায় কাঁটাতারের বেড়া দিবে, তাতে বাংলাদেশে কিছু আসে যাওয়ার কথা না, কিন্তু এটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে। এবং যেভাবে দুই দেশের রাজনীতিবিদরা একে অন্যকে গালিগালাজ করে, যেমন ভারত থেকে শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে নিয়ে, বিশেষ করে জামাতে ইসলামী, বাংলাদেশে ক্ষমতাসীন দলই তো বলা যায় জামাতে ইসলামী, কারণ ক্ষমতার তারা বাইরে না। ইউনূস আমলেও ক্ষমতায় ছিল, বিএনপি আমলেও তারা ক্ষমতার মধ্যেই আছে, অন্তত অনুকূল পরিবেশে আছে। এখনো বাংলাদেশে কিন্তু জামাতে ইসলামীকে বিরোধী দল বলা যায় না। ওই জাতীয় পার্টি আওয়ামী লীগ যেরকম ছিল, এখন বিএনপি আর জামাত সেরকম। জামাত আসলে হচ্ছে সংসদের বিরোধী দল, আর বাস্তবে রাজপথের বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। তো এই দুই অংশের নেতারা, শুভেন্দু অধিকারী একদিকে বাংলাদেশের জামাতি ক্ষমতাসীন মানুষকে আহ কটাক্ষ করে কথা বলেন, অন্যদিকে এই জামাত ঘরানার যারা আছে, এনসিপি বা এইসব প্ল্যাটফর্মে যারা আছে, এরা এখনো কিন্তু ভারতকে ছাড়তে রাজি না। তারা বাক্যবান ছেড়েই যাচ্ছেন। যেমন কয়েকদিন আগে ব্যারিস্টার শাহরিয়ার, জামাতের মানুষ, তিনিও বলেছেন। কিন্তু এইসব যে আস্তে আস্তে সীমান্তে উত্তেজনা বাড়াতে সহায়ক হচ্ছে, আমাদের সামনে যে খবর, সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ গোলাগুলি, সতর্ক অবস্থান। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করেছে বিজিবিও। বিজিবি জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনার পর সীমান্তের নজরদারি জোরদার করেছে বিজিবি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার বিজিবির সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি দায়িত্বপূর্ণ গোয়েনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করেছে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে বিজিবি বলেছে, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হয়েছে। আমরা নিশ্চয়ই আশা করব আমাদের অন্যতম প্রতিবেশী ভারত, সেই ভারতের সাথে এই ধরনের সংঘাত সংঘর্ষ যেন ডালপালা মেলে বড় না হয়। আপনি যেটা বলছেন জবাব দিয়েছে, খুব ভালো কথা। জবাব দেওয়াই উচিত সব পক্ষেরই। সবচেয়ে মজার বিষয় হলো এই গরু চোরদের পক্ষে বাংলাদেশের মানুষের যে এত দরদ বেদনা উঠলে উঠছে, এটা বোঝা যাইতেছে। কারণ যদি কাঁটাতারের বেড়া দেয় তাহলে বিজিবি যারা আছে তাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ব্যথা তো তাদের লাগবে। তারপরে সাম্প্রদায়িক ব্যাপার আর ৭১-এর ভূমিকা, এগুলো তো বেজায় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, এটা আমরা জানি। তারপর নগদ নারায়ণ পাইতো, সেটাও বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার একটা জিনিস বারবার বলতে বলতে মুখে ব্যথা হয়ে গেল, আর কত বলবো। আপনি আপনার বাড়িতে বেড়া দিবেন আপনার সীমানা, আমার সমস্যাটা কি? তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হায়। যদি আমার ব্যথা লাগে তাহলে বুঝতে হবে হয় আমার ওইখানে জমি আপনি জোর করে নিয়েছেন, অথবা আমি চুরি চামারি করি, দুটোর মধ্যে একটা। তো বাংলাদেশ যদি মনে করে যে ওইখানে কাঁটাতারের বেড়া, এরাও দেখ না করছে কে? বাংলাদেশকে কি বিএসএফ না করছে তোমরা কাঁটাতারের বেড়া দিও না? এরাও দেখ না দেখি। ঘটনাটা কি? জামাল বিরা পাগলা হয়েছে না? ডিমের আলি ৩টাই কিনবে, বেচবে আর ৫টাই কিনবে। এগুলো তো মানুষ বুঝে। আজকে দেখলাম আমার এক ভাবির পোলা সীমান্তে গিয়ে হাউকাউ শুরু করেছে। গরু চোরে থালিদ্দর নাকি আমার ওই ভাবির পোলা যে ডেম্পি হয়েছে, মনে হয় থালিদ্দর বুঝেন তো আবার। আমাদের জামালপুরে থালিদ্দর বলে তাকে যে চুরি বাটপারি করে যার কাছে টাকা জমা রাখে। যে চুরি বাটপারি চোর টাকা নিজের কাছে রেখে পরে শেয়ার করে দেয়। থালিদ্দর বলি আমরা তাদের। তো আমার মনে হয় আমার ভাবির পোলারা থালিদ্দর, বিজিবির থালিদ্দর, তাদের খুব কষ্ট হইতে হওয়া দরকার। মানে চোরি পে চোরি ফেরবি সিনাজুরি। আর আপনি যেটা বললেন, যেগুলো ডিসপিউট আছে সেগুলো নিয়ে কথা হতেই পারে। ডিসপিউট, আমার দেশের জায়গা আমি ছাড়বো কেন? সত্যি তো, সেখানে সে বলবে লাল পতাকার বৈঠক হবে।
বা সীমানার কাঁটাতারে বেড়া দিয়ে ঠিক আছে, কিন্তু যেইখানে ডিসপিউট নাই সেইখানে বেড়া দিলেও তো দেখি আমরা তারা সিকরা সিকরি তাদের বুকের ভিতরে চিন করে ব্যথা ওঠে। বিএনপির সমস্যা হইতেছে, ভাবির পোলাদের সমস্যা হচ্ছে, জামাতের সমস্যা হচ্ছে, লিল্লাখোরদেরও সমস্যা হচ্ছে ২-৪টা। যারা সাপ্তাহিক সাদগা চান্দা না পেলে যাদের পেটে ভাত চলে না তারাও ভারত দখল করে নিতে চায়। তারপর রিক্সাওয়ালাদেরও আজকাল সমস্যা। ঠিক আছে, আজকে রিক্সাওয়ালারও বেজায় ভিড় হয়ে গেছে। ওই যে একটা মেজর ছিল না, কি যেন মেজর রাফসান নাকি ফাফসান না কাফসান, কি যেন নাম, কি যেন তো মনে থাকে না। রিটায়ার্ড এক মেজর বলছেন ৪ দিনে কলকাতা দখল করে নিব, এত বড় বীর। তো এরা আপনি যেটা বললেন ঝামেলা হতেই পারে। এরা তো চাচ্ছে, জামাতের আমির তো বলছে তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। তারা বলছে না, বলে নাই নির্বাচনের আগে? বাংলাদেশ তো এটা চাচ্ছে। কারণ বাংলাদেশ তো এখন বাংলাদেশ না, এখন এটা পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান তো মুখিয়ে আছে যুদ্ধ করার জন্য ভারতের সাথে। ঠেলাটা তো পরে বুঝবে। কাঠ তো আমাদের জামানের ভাষা বলে, অত কাঠ খাইস না রে, অত কাঠ খাইস না, পরে কিন্তু আংরা হাঁকতে হবে। তো বাংলাদেশের মানুষ, ওই যে আরেকজন বিএসএফ বলছে যে কোনো গুলি হয়নি বলেছে। যাই হোক, আমি সঠিক খবরটা জানি না, কোনোটাই আমি জানি না, যেটা আমাদের উপস্থাপক বলছে, কারণ আমি অন দা ওয়েতে ছিলাম। আপনারা জানেন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কয়েকদিন ব্যস্ত থাকবো, সেই জন্য আমি অনেক বিষয় জানতে পারিনি। যেটা বলতেছিলাম, কাঁটা তারের বেড়া দিলে আপনার কেন জ্বলে? আমার সম্পত্তিতে আমি বেড়া দিব, আপনার কেন জ্বলে? যে আপনাদের এলাকা হলো বলে থলের দার, না আমাদের বলে থালির দর। বাংলাদেশে বিজিবিরা তো থালির দর, এরা থালির দর, তাই এদের কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। কারণ আমি তো বলেছি আপনাদের, এই দেশের ১ কোটি মানুষ সরাসরি ভারতের চোরা কারবারের উপরে নির্ভরশীল। ভারতের চোরা কারবারি বন্ধ হলে এদের পেটে ভাতে মারা যাবে। এই যে যারা সীমান্তে জামাতে ভোট দিচ্ছেন, জি মেজর শরীফ, ধন্যবাদ। শরীফ, জি জি ঠিকই বলছেন, ধন্যবাদ। কে এস কে দাস বিশ্বাস। এই ১ কোটি মানুষ চোরা কারবারিতে চলে, কালকে ভারতে কারখানা তারা বেদা না খায় মারা যাবে। কিন্তু এরা আবার জামাতে ভোট দেয়, ইন্ডিয়া বয়কট। আবার ইন্ডিয়ার সাথে গরু, মুরগি, ভেড়া, তারপরে পাড়া, তাহলে ঘোড়াও আনতো, হাতিও আনতো, এগুলো সুযোগ নাই তো। মাঝে মধ্যে কিন্তু ভারত থেকে উটও চলে আসে। আপনি কোরবানিতে উট দেখেন, এবারও দেখবেন যে কোরবানি ঈদ আসতেছে না, ভারতের উট আসবে, নিশ্চয়ই ভারত থেকে উট আনার বৈধতা নাই। চুরি করে উঠায় নেও তারা, এখানে হাটে উঠায়। বাংলাদেশে কি উট পয়দা হয়? অবশ্য দেওয়ানবাগের সুফি দরবেশ দাবিদার, তার ওইখানে আমি কিছু উট দেখেছি। তাছাড়া বাংলাদেশে কোনো উট আমি ১৫-২০ বছরে পালন করতে দেখি নাই। কিন্তু বাংলাদেশ উট কোরবানি হইতো, কই থেকে? রাজস্থান থেকে আসতো। উট কি লাইসেন্স করে আনতো? ইনকাম ট্যাক্স দিয়ে আনতো? চুরি করে আনতো, বাটপারি করে আনতো। চোরা কারবারিদের উট চুরি, দুম্বা চুরি, ভেড়া চুরি, কাপড় চুরি, ফ্যান শেডিলের কারবার, এগুলো বন্ধ হয়ে যাবে, তাদের বুকে তো ব্যথা করবেই। তাই এগুলো এখন একটু দেখাবেই। আর এতগুলো মানুষ গরু চুরি, মুরগি চুরি করতে গিয়ে মারা গেছে। মোদিজির খারাপ করতে হবে না বাংলাদেশের অবস্থা, বাংলাদেশেরই খারাপ করবে। বাংলাদেশের মানুষ যারা, এদের মোদিজি লাগবে না, এরা যেভাবে চুলকায় নিজের ঘাম নিজেই বানিয়ে ফেলে। সুতরাং এই মোদিজিও লাগবে না, অমিত শাহ লাগবে না, মমতা ব্যানার্জিও লাগবে না, শুভেন্দু দাও লাগবে না। এখানে যারা আছে এরা নিজেরাই নিজেদের চুলকায় ঘাও বানানোর জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আর যদি নরেন্দ্র মোদী জি এবং অমিত শাহ জি আইসা একটু কেল্লা বেল্লা বাজায়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে আর কি। আর বাংলাদেশ মানুষ তো যুদ্ধ চায়, আমি আগে যুদ্ধ চাইতাম না। কারণ কি, যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই নারী শিশুর উপরে অমানবিক অবিচার। প্রথম শিকার হয় যুদ্ধে নারী ও শিশুরা। তো আমি যুদ্ধ চাই নাই, কিন্তু এদের যে খাই উঠছে রে ভাই, এদের, হ্যাঁ আপনি কি পাকিস্তানি দালাল নাকি? সোহাগ মিয়া, ও সোহাগ মিয়া আমার ভাবির বলা, তুমি কি পাকিস্তানি দালাল? নইলে আমার কেমনে তোমার ভারতের দালাল মনে হয়? চুরি করবা, তোমরা চুরি করতে যাবা, এটা কইতে গেলে ভারতের দালাল না? ফাজলামিরা। ভারতে বোন বিয়ে দিবা তোমরা, খালারে বিয়ে দিবা তোমরা, ভাগ্নিরে বিয়ে দিবা তোমরা, আর ভারতের দালাল আমি না? ইয়ার কি মারাও? হ্যাঁ, ভারতের দালাল মুরগি চুরি করতে যাও কেন? গরু চুরি করতে যাও কেন? পেঁয়াজ চুরি করতে আমি যাই? ও ভাবির বলা, তুমি যে লেখলাম আমি ভারতের দালাল, খাও ভারতের ডা, পরো ভারতের ডা, আমার ডাকো ভারতের দালাল আমি না? আমি ভারতের সাথে চোরা করে ব্যবসা করি? হ্যাঁ, হ্যাঁ ওইটার কথাই বললাম, ওই যে মতিঝিল উটের ব্যাংকের ওইটাই, যে দেওয়ানবাগ পীরের ওইটা, ওইটা সুফি দাবিদার তিনি, তার ওইখানে উটের খাবার আমি নিজে দেখছি, ওখানে গিয়েছি কয়েকবার, ওইখানে আছে। কিন্তু এই যে এত উট বাংলাদেশে আসে, উট চুরি করে আনো, দুম্বা চুরি করে আনো, হিয়াল কুত্তা চুরি করে আনো, আর আমার ভারতের দালাল। ভারতের চাইল ছাড়া পেটের মধ্যে ভাত ঢুকে না। হ্যাঁ, তোমার শাশুড়ির বদবায়ু ত্যাগ করতে পারে না ভারতের কসমেটিক না মুখে মাখলে, আর তুমি আমার টাকা ভারতের দালাল? হ্যাঁ, ফাজিল কথা। যাই হোক, সেটা বিষয়। এখন আপনি যেটা বললেন, পরিস্থিতি অবশ্যই খারাপ হবে। আর তৃতীয় রাষ্ট্র পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্র চাচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা হোক, বাংলাদেশের জামাতও চাচ্ছে একটা ঝামেলা হোক। কিন্তু আমি বলে রাখি আগেই, সেই ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে
আবারও কিন্তু পাকিস্তানিদের যদি এইবার রাজাকার আলবদরের সংখ্যা বেশি থাকবে। এইবার পাকিস্তানে যত ছিল রাজাকার আলবদর তার সাথে 5 গুণ বেশি থাকবে রাজাকার আলবদর পেয়ারা পাকিস্তানি। মরবেও পালে পালে আপনি দেখতে পারবেন। এদের খুব খাইজ উঠছে। খাইজ আমি মানে আগে বলতে চাইনি, এটা যুদ্ধ এখন আসলেই দরকার। কারণ এই বাংলাদেশে যে লিল্লাগর আছে, এরা তো মাদ্রাসায় তো আপনার সদকা ছাড়া চলে না। আমি একটু দেখতে চাই যারা যুদ্ধ, অবশ্য এদের ব্যবসা আছে, এদের পেয়ারা পাকিস্তান আছে না, এদের ব্যবসা কি সন্ত্রাস রপ্তানি করা, উৎপাদন করা, এই ব্যবসা চালাইতে পারবে। তাছাড়া বাংলাদেশের কোনো ব্যবসা থাকবে না। এই বাংলাদেশে এখন মাদ্রাসা নামের ফ্যাক্টরি হবে। আর যারা এই পেয়ারা পাকিস্তানে আছে তারা মারামারি করতে চায়, করুক, করতে থাকুক। ভারতের সাথে আমরাও দেখি। কিন্তু আমি ওই যে বারবার বলি যে ভারতের মতো প্রতিবেশী পাওয়াটা আমাদের সৌভাগ্যের, বা বাপ দাদা 14 গোষ্ঠীর ভাগ্য যে ভারতের মতো নিরীহ শক্তিশালী একটা প্রতিবেশী আমরা পেয়েছি। যদি এটা বার্মা হইতো, যদি এটা পেয়ারা পাকিস্তান হইতো, যদি এটা আফগানিস্তান হইতো, তখন সেটা ভাঙ্গা মায়ের দেওয়া শুরু করে দিত, সব জাত হয়ে যাইতো। নিরীহ প্রতিবেশী পাইলে তখন ওইরকমই লাগে। হ্যাঁ, নিরীহ 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 ওই ভাবির পোলার আব্বা আমি আছি, ভাবির পোলার আব্বা আমার বলা যায় না, আমি ভাবির পোলাদের আব্বা, এটা বলে নেন তাহলে হয়ে যায়। ঠিক আছে? তারপরে ভাবির আব্বা হচ্ছে ভাবির খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আর এদিকে আমি। ঠিক আছে? 2 দিক দিয়ে আমরা আছি ভাবির পোলাদের। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন অবশ্যই এটা যদি সীমান্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, যুদ্ধ করতে হয় না ভারতকে। আমি অন্তত 100 বার বলেছি, ভারত শুধু ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশের মানুষ পালে 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 দলে দলে মারা যাবে। যুদ্ধ করতে হবে না ভারতে, খালি ফুড চেইনটা কেটে দিবে। ওই যত পেয়ারা পাকিস্তানি মারায়, এরা ওই যে দোয়া করলে মৌলবীদের দোয়াতে আসমান থেকে খাবার আসবে না, আর পাকিস্তান জাহাজ বেড়ে খাদ্য আনবে না, পাকিস্তান জাহাজ বেড়ে বড় জঙ্গি বাংলাদেশে বাড়াবে, এর চেয়ে আর বেশি কিছু না। হ্যাঁ, শেখ হাসিনা 265 বিলিয়ন পাচার করছে, আর আর বাংলাদেশে ফ্লাইওভার হইলে আসমান থেকে ফেরেশতারা বানিয়ে দিয়ে গেছে, আর জিনপরিরা বানিয়ে দিয়ে গেছে, তাই না? আর পাতালপুরিতে দৈত্যরা এগুলো বানিয়ে দিচ্ছে, ইয়ার কি করার জায়গা পাও না। ইউনুসের কথা বলতে মুখে তো ব্যথা করে। হ্যাঁ, তোমার আব্বা ইউনুস যে নিজের ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে সবকিছু করে নিছে, শেষ মধ্যে আদম ব্যবহার হয়েছে, সেই ইউনুসের পক্ষে বিরুদ্ধে তো একটা কথা কখনো বাতি যারা আমার ভাবির পোলারা শেখ হাসিনা নিয়ে গেছে, শেখ হাসিনাকে আদম ব্যবহারে লাইসেন্স করছে পৃথিবীর কোন ফরিদ দেশে, ভাই, কোন শাসক, জি জি ফরিদ ভাই, বলেন। 2008 সালে বাংলাদেশের জিডিপি ছিল সাইজ যেটা ছিল $70 বিলিয়ন। আর 24 সালে শেখ হাসিনা পতনের সময় বাংলাদেশের জিডিপি ছিল $460 বিলিয়ন। তাহলে এই সময়ে বাংলাদেশের অর্থনীতি 400 বিলিয়ন উন্নতি করেছে, যেখানে পাকিস্তানের জিডিপি বাংলাদেশের চাইতে প্রায় 100 বিলিয়ন কম এখন। অথচ 2001 সালে বাংলাদেশের চাইতে তাদের জিডিপি 150 বিলিয়ন বেশি ছিল। এটা বললেন না আবার এখন কোন লেভেলে কি দুর্নীতিটা হলে এই সাইজটা কিভাবে হলো? আপনি এটা বললেন না আপনারা ভারতের দালাল বলবে, আপনি শেখ হাসিনার পক্ষে বলছেন, হাই আস্তাগফিরুল্লাহ, এখন তো আপনি ভারতের দালাল হবেন, আপনি বেহেশতে টিকিট কেটে দিবে, আপনার জানাজাও না হইতে পারে। আমরা অবশ্য জানাজা নিয়ে চিন্তা করি না, কারণ আমাদের বেহেশতে টিকিট এখন যদি আমরা আগামী 5 বছরে যদি দেখি 600-700 বিলিয়ন বাংলাদেশের অর্থনৈতিক সাইজ হয়ে গেছে, তাহলে আমরা বর্তমান যে সরকার আছে তাদেরকে প্রশংসা করতে দোষের কি, যদি ভালো করে। আর যদি দেখা যায় যে সেটা আরো নিচের দিকে ডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি ওদের পক্ষে কি হাততালি দেব? ওইটাও আপনাকে হাততালি দিতে হবে, তাও হাততালি দিবেন। এই যে দেখেন না, মানে এরা বাংলাদেশে আইন নাই, নিয়ম নাই, নীতি নাই, কোনো কিছুই নাই, আইন বলতে কিচ্ছু নাই, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলে। তারপরে বলে ইউনুস সরকার ভালো ছিল, তারপর আমার ভাবির পোলাদের সরকার আরেকটা নয়া আসছে, সরকারি বিরোধী দলে মিলে মিলকে ঝুলকে এরাও ভালো করতেছে। এরা আদালতে গেলে আদালতে যাইতে দিবে না, ইলেকশন করবে, দল নিষিদ্ধ করে, তাও এখন ভালো বলতে হবে। আপনি ভালো বলবেন না, বললে তো আপনি বেহেশতের টিকিট কাটা যাবে। শুধু তো আপনার দেশের জন্য সমস্যা হবে না, আপনি বেহেশতের টিকিট কাটা যাবে, কবর আজাব হবে, হাবিয়া দুজকে যাবেন। আর এই জামাতের প্রশংসা করবেন, ইউনুসের প্রশংসা করবেন, তাহলে চাল চালায় আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। সেই জন্য এরা এগুলো বলে। তবে আপনার যে প্রশ্নটা করেছেন শেষ করে দিই এক লাইনে, আমরা ভুইয়া সাহেবের কথা শুনি, সেটা হলো যে ভারত বাংলাদেশের সাথে যখন যুদ্ধ লাগা শুরু করবে, ফুড চেইন এমনি বন্ধ হয়ে যাবে। যুদ্ধ হলে তার আপনার খাদ্য রপ্তানি করতে পারবেন না, আমদানি করতে পারবেন না। তখন ওই যে বাবরি মসজিদের নয়া মালিক হুমায়ুন কবির ভাষায় বলি, তখন কিন্তু সেটার উপরে মায়ের পড়বে, ফাও না গায়ে থাকতে হবে। বললাম তো বাংলাদেশের মানুষ খুব শখ উঠেছে, এরা না খেয়ে থাকবে, এরা যুদ্ধরত দেশ হবে, এদের খুব শখ উঠেছে, এরা সুদান হবে। বাংলাদেশের মানুষের খুব শখ উঠেছে, বা আরো খারাপ ভাষায় বলে খাইজ হয়েছে, বিরাট খাইজ উঠছে। এরা এরা ইয়েমেন হবে, বিরাট খাইজ উঠছে, এরা রোহিঙ্গার মতো তাবুতে থাকবে আর ভারতের চাল ডাল খাবে। আমি জানি এই দেশের মানুষের কপালে যেভাবে
কুতাকুতি নাচানাচি ফালাফালি করতেছে, বাংলাদেশের মানুষের কপালে রোহিঙ্গা তো অন্য দেশে এসে রোহিঙ্গা হয়েছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে রোহিঙ্গা হইতে হবে। আমি বলে দিলাম একটা কথা, এই যে যুদ্ধ এখন দরকার, আমি আগে যুদ্ধ চাই নাই, কিন্তু এখন দরকার। এদের খাজ মিটানোর জন্য খাই যে ফালাফালি কুতাকুতি মিটানোর ঠান্ডা করার জন্য একটা যুদ্ধ দরকার হওয়া উচিত। আমরা দেখি এই মৌলবীরা তখন কই থেকে খাবার আনে, আমরা একটু দেখতে চাই। দুবাই থেকে কিন্তু বাংলাদেশের লোক কিছুদিনের মধ্যে ঘেঁটি ধরে বের করে দিবে, কেবল তার বড় ভাই পাকিস্তানে বের করে দিছে না, তখন বুঝবে হাউ মেনি পেডিত হাউ মেনি রাইস। আরে ভাই, ভারত যদি বাংলাদেশে যেগুলো অবৈধ ওইখানে 50 লাখ আছে, ওই ঘেঁটি ধরে এদের পাঠায় দেয়, তাহলে তো বাংলাদেশের অবস্থা কাইলে হয়ে যাবে। আবার সীমান্তে যায় কুতকুত খেলতে যায়, আমার ভাবির পোলারা যায় সেখানে সীমান্তে, গরু চুরি করতে না গেলেই তো হয়, সীমান্তে যায় ফাইলে ইয়ার কি করা হয়, সীমান্তে পাহারা দেওয়া রাইতে পারবে না, তোমার লোকজন না যায়। আপনি আমার বাড়িতে আসবেন মুরগি চুরি করতে, ছাগল চুরি করতে, পাঠা চুরি করতে, ভেড়া চুরি করতে, গরু চুরি করতে, মহিষ চুরি করতে, আর আমি বেড়া দিলে আপনার পিত্তি জানে। মানে একটা মিনিমাম একটা লজ্জা থাকা উচিত। বাংলাদেশের মানুষগুলো, বিশেষ করে বাংলাদেশের মুসলমানগুলো, এরা হলো চরিফের বেশি নজর, ন্যূনতম লজ্জাবোধ এদের নেই, একটু লজ্জাবোধ এদের নেই। থাকলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। এদের কপালে আসলে এখানে আছে, আপনি ঠেকা রাখতে পারবেন না। শুনেন, সে মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয় আপনি তাকে রক্ষা করতে পারবেন, যে অসুস্থ হয় তাকে আপনি রক্ষা করতে পারবেন, কিন্তু যে লোকটা সুইসাইড করবে, আত্মহত্যা করবে, আপনি তাকে রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখন তারা মানে মানে সুইসাইড করতেছে, জেনে বুঝে আপনি বুঝাইতে পারবেন। এই দেশের বুদ্ধিজীবীরা চুপ, এই দেশের সাংবাদিকেরা নীরব, এই দেশের ইন্টেলেকচুয়াল তো এরা তো সবাই এখন খয়ের খা হয়ে গেছে, এখন সবাই নীরব। আবার দেখবেন এরা যুদ্ধ লাগাই বলবো কি এর জন্য ভারত দেয়, দেখবেন এরা তো চুলকাইতেছে, তারপর বলবো ভারত দেয়। এটা আমাদের দেশের স্বভাব। ভারত বিরোধিতা এখন বাংলাদেশের মানুষের ইমানের অঙ্গ। এখন আজকাল নতুন সূরায়ে বগি ঠগি নাজিল হয় মগবাজারের 505 নম্বরে, সেইখানে বলা হয়েছে যে কবরে গেলেও এখন জিজ্ঞেস করবে সব মান রাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকার পরে 4 নম্বর প্রশ্ন যোগ হবে, সেখানে বলা হবে তুই ভারত বিরোধিতা করছিস কিনা। এটা না বলেও কবরের ফেরেশতারা, এটা নতুন সূরা নাজিল হয়েছে, সেখানে আসছে, নতুন হাদিস হতে কয়েকদিন পরে বের হয়ে যাবে। সুতরাং ভারত বিরোধিতা করতেই হবে, কারণ 71-এ যে ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আব্বা নিয়াজিরা 93,000 সৈন্য সহ হাত তুলে দাঁড়িয়েছিল। এই লজ্জা তারা এখনো ভুলতে পারতেছে না, তাদের পেয়ারা পাকিস্তান ভাঙার বেদনা ভুলতে পারতেছে না, তাই তারা ভারতের বিরোধিতা করবেই, করতেই থাকবে, আপনি ঠেকা রাখতে পারবেন। ধন্যবাদ। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এর মধ্যে অনেক সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক কথা শোনা গেছে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান বা ফিরবেন। অনেক বিশ্লেষক মনে করেছেন তিনি হয়তো তার নেতা কর্মীদেরকে এই দুর্যোগকালীন সময় চাঙ্গা করার জন্য কথা বলছেন। বাট আনুষ্ঠানিকভাবে যদি ধরা হয়, তাহলে হিন্দুস্তান টাইমসকে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন বা আনন্দবাজারকে যে কথা তিনি বলেছেন, এটা বোধহয় আর ঠিক মানে হালকাভাবে নেয়ার বিষয় না। মানে শেখ হাসিনা ফিরতে পারেন, আওয়ামী লীগ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, আওয়ামী লীগ বিরোধীদের মুখের ভাষা অনুযায়ী ফেসিস্টরা নাড়াচাড়া করছে। গত 2 দিন ধরে কিন্তু বেশ কয়েকজন এসব আলাপ করেছে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সে বলেছে আওয়ামী লীগ আসার লক্ষণ দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এরকম এনসিপির আরো নেত্রী দেখলাম কয়েকজন বলছে যে ঘাড়ের উপরে আওয়ামী লীগ নিঃশ্বাস ফেলছে। সেই সময়ে মোটামুটি আলোড়ন তৈরি করাই এবং বেশ নড়ে চড়ে বসা, তোলপাড় করা একটা নিউজ, যে নিউজটা বাংলাদেশের পত্রপত্রিকাও ছেপেছে। বাংলাদেশের দৈনিক মানব জমিন আনন্দবাজার থেকে নিউজটি নিয়ে তুলেছে, যেখানে শেখ হাসিনা বলছেন মাথা উঁচু করে দ্রুত ফিরবো। আমরা যদি সেই নিউজটির দিকে নজর দিই, বলা হচ্ছে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তা ভাবনা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে নেই। এরপর শেখ হাসিনার বক্তব্যগুলোর দিকে গিয়েছে। এই পরিস্থিতিতে তার নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17 মে তিনি নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে চলে আসা হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি।
সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। এখনো আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি পদ্মার তীরে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কৃষকের ধান কেটে দিয়েছে, সে কথাই হয়তো শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে কৃষকের পাশে রয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব, নীরবে তার প্রস্তুতি চলছে। এতদিন পর্যন্ত যে খবর অনেকের কাছে ছিল না যে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ এর আগেও আমাদের এখানে আলোচকরা এসে বলছেন যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, তবে কিভাবে কি প্রস্তুতি নিচ্ছে সেই সম্পর্কে কেউ এখন পর্যন্ত কোনো আলাপ বা ইঙ্গিত দেননি। কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতা কর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী। হাসিনা বলেছেন কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ থেকে বাধ্য হয়েছেন। 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তারা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করেছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তী সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখন পর্যন্ত একটি দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন, 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 2014 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটি এই জ্বালানি সংকটের সময় বাংলাদেশের লাইফ লাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক। এটা ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। দর্শক, আমরা মানবজমিন পত্রিকা ধরেই এই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কার্যত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দেখা না গেলেও শেখ হাসিনার এই বক্তব্য নিশ্চয়ই শেখ হাসিনা বিরোধী যে শিবির বাংলাদেশে, বিশেষ করে এনসিপি বা জুলাই যোদ্ধা বলে যারা দাবি করে, তাদের নিশ্চয়ই আরো বেশি মাথা গরম করার মতন ঘটনা ঘটবে। এবং তারা এমনিতেই বলি তারা সবসময় তটস্থ থাকে এই যে জুলাই আন্দোলন সংক্রান্ত যে গ্রুপটা, কারণ বিএনপির এখানে আসলে তটস্থ হওয়ার তেমন কোনো বিষয় আসেনি। কারণ আওয়ামী লীগ বিএনপি দুই দলই প্যারালাল সংগঠন। এই দুই দলের মধ্যে জনসমর্থনের বিষয়টি সবসময় জাস্ট একটা আপ ডাউন করে, এমন একটা জায়গায় থাকে, কখনো আওয়ামী লীগের কিছুটা বাড়ে, কখনো বিএনপির কিছুটা বাড়ে। কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য এই দুই দল একেবারে অনিবার্য, শতভাগ অনিবার্য যে আওয়ামী লীগ এবং বিএনপি কোনোটার অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। ফলে আওয়ামী লীগ আসলেও বিএনপি যা ছিল তাই থাকবে, বিএনপির লোক দলে দলে আওয়ামী লীগ হয়ে যাবে, বা নির্যাতিত হলেও মানুষ বিএনপির লোক আওয়ামী লীগে চলে যাবে, সেরকম ঘটনা ঘটবে না। যেমন এখনো যে সিচুয়েশন, যে খারাপ পরিস্থিতি, খুবই মানে ন্যূনতম সংখ্যক দু একজনের কথা শোনা গেছে যে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে। আওয়ামী লীগের এত দুর্যোগের মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ ছাড়ছে না, তাদের কর্মী সমর্থক যে যেখানে আছেন সে যেখানে ঝিম মেরে আছে।
আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা খবরের দিকে আপনাদের একটু নজর দিই। আজকেই হঠাৎ করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি হচ্ছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শেখ হাসিনার আরো একটি খবর আছে, যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা বলছেন যে আমাকে যে বিমানে করে পাঠানো হয়েছে, হিন্দুস্তান টাইমসকে, যে বিমানে করে আমাকে পাঠানো হয়েছে সেই বিমানটি আবার পাঠানো হোক, আমি দেশে ফিরে যাব। আর জাহিদুর রহমান বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের নিয়মিত ব্রিফিং এ তিনি এই কথা বলেন। তিনি সেখানে আরো বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। এই শেখ হাসিনার ফেরা, ইদানিং এই আলাপটা খুব জোরালো হয়েছে। আমরা ঠিক জানি না যে রাজনৈতিক টার্নিং এখন কোন দিকে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান। আপনি যেটাকে আমেরিকা সফর বলছেন, আমি তো সেটাকে বলি যে প্রভুর সাথে দর্শন দেওয়া। তো গোলাম প্রভুর কাছে যাবে না, কার কাছে যাবে? যাদের কাছে মুসলেখা দিয়ে তারা ক্ষমতা এসেছে তার কাছে তো যাবেই। এই যে বললেন না যে বাংলাদেশ এখন গরম হয়ে গেছে, যুদ্ধের তামামা, তো এই দেশটা সিরিয়া বানাইতে হবে না? এটাকে লেবানন বানাইতে হবে না? এটাকে গাজা বানাইতে হবে না? এরা নিজেরাই কিন্তু মৌসাকে ঢিল মারবে, মেরে মৌমাছিকে বলবে আমার কামড়াস কেন, এদের তো খাসিলাতে এটা। শামা ওবায়েদ বলেন, আর শামা ওমাদের তো হাফ মিনিস্টার ফুল মিনিস্টার বলেন, এরা তো আমেরিকায় যাবে। কারণ এরা যতই বলুক যে আমেরিকার ধ্বংস হচ্ছে, ফজর নামাজ পড়ে গায়ে আল্লাহ গো আমেরিকা শেষ করো, ধ্বংস করো, বাদেশা বলে যে আল্লাহ গো আমার আমেরিকার ভিসা দাও। তো এরা তো আমেরিকায় যাবে, যাবে না কোথায় যাবে? এদের এছাড়া তো যাওয়ার আর উপায় নাই। কারণ এদের বড় ভাইয়া পাকিস্তান, তারা আমেরিকার গোলামি করতেছে, ছোট ভাই তো গোলামি করবে, এরা গোলাম ইবনে গোলাম হবে। সেটা করতে দেন। মিডিয়াতে কারচুপি করতেছে, গোপন রাখতেছে, এদের কাজই তো গুপ্ত হিসেবে। জামাত নিজেও তো শুধু গুপ্ত না, এদের চুক্তিটা করেছে গুপ্ত ভাবে। এরা একসময় এগুলো আমরা দেখেছেন নাকি, আমাদের এই জনাপা বলতো তিনি সেন্ট মার্টিনে কুকুর নিয়ে অস্থির, তিনি সেন্ট মার্টিনে পোকামাকড় নিয়ে অস্থির। কিন্তু আমরা তো জানতাম তিনি দিন শেষ ওইখানে বাঘ ভাল্লুক আনবেন। তো ওই দেশ ওই এলাকার কুত্তা বিলাই মানুষ তারাইয়া এখন তিনি ওইখানে বাঘ আনতেছেন, ভাল্লুক আনতেছেন, কুমির আনতেছেন, অজগর আনতেছেন। এগুলো আমরা নাটক তো আমরা দেখলাম। তো এরা তো সবসময় বলবে, এরা গুপ্ত ভাবেই তো যাবে। আর গুপ্ত ভাবে যাওয়ার দরকার কি? আমি আমি এই দেশের হাফ মিনিস্টার শামা ওবায়েদকে বলবো, ভাই বুঝান, আপনি এগুলো করতে, আপনি এগুলো গোপনে কিছু করার দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষ তো বলেই দিয়েছে আপনাকে যে ভারত ছাড়া যার তার কাছে গিয়ে হাঙ্গা বলে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভারতের কাছে বিয়ে বসলেও সমস্যা আছে। শুধু হাঙ্গা বসা যাবে না ভারতের কাছে, সারা দুনিয়ার কাছে গিয়ে আপনি পরকীয়া করেন, সমস্যা নেই। শুধুমাত্র ভারতের সাথে হাঙ্গা বইতে পারবেন, এটা হারাম। তো এটা আর খোলা গোপন করার কি দরকার? বলে ফেলেন যে আপনারা প্রস্তুতি নিতেছেন, তুরস্ক, পাকিস্তান, কাতার, সৌদি আরব, পাকিস্তান সহ আরো কিছু দেশ মিলে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগকে হটিয়েছেন, এখন ভারতের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এটা প্রকাশ্য করলেই বরং আপনার জনপ্রিয়তা বাড়বে। কারণ বাংলাদেশের মানুষ এখন 70 থেকে 80% মানুষ ভারত বিরোধী। এত ভয় পান কেন? আপনারা যে দেশের মুসলেখা দিয়ে আসছেন, এই দেশের জনগণও তার গোলামি করতে প্রস্তুত, তাহলে হয়তো কেন এই লুকোচুরি? বলে ফেলেন না যে আপনারা আপনারা এখন প্রস্তুতি নিয়েছেন ভারতের বিরুদ্ধে জেহাদ করার জন্য। বাঁচলে গাজী হয়ে যাবেন, একেবারে বিরাট বড় উপাধি গাজী। আর মরলে তো চালায় বেহেশতে চলে যাবেন। কারণ ভারতের সাথে যুদ্ধ করা তো এই দেশে বেহেশতে যাওয়া। আগে তো শুনতাম যে নামাজ, রোজা, হজ, জাকাত করতে হইতো, দান খয়রাত করতে হইতো, আরো কত কিছু ছিল জান্নাতে যাওয়ার জন্য। এখন দেখতেছি ভারতের বিরুদ্ধে জিহাদে করলেও আপনি জান্নাতে যাওয়া যাবে চালায়। এই সুযোগটা কি কেউ হাতছাড়া করা যায়? আপনারা মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে চালায় বেহেশতে 72 হুরি। এগুলো রাগ ঢাক না করে, বাটপারি না করে সরাসরি ঘোষণা দিয়ে দেন। তবে একটা জিনিস বলে রাখি, যেটা আবারও এর আগেও বলেছি, যে এত আংরা খায়েন না, এত কয়লা খায়, এত কাঠ খায়েন না, পরে কিন্তু আংরা হাঁকতে হবে, পরে কিন্তু সহ্য করতে পারবেন না। এই যে এত গুড়া মরিচ খাইতেছেন, পরে কিন্তু যখন ওয়াশরুমে যাবে তখন বুঝতে পারবেন বেদনা কত। কারণ পাকিস্তানে 1800 কিলোমিটার দূরে, আর যে সমস্ত খালু, আব্বা, দুলাভাই তাদের পক্ষে কাজ করতেছেন তারা হলো হাজার হাজার মাইল দূরে। তারা আরো হাজার হাজার, কেউ 2000, কেউ 4000, কেউ 5000, কেউ 8000, 10,000 মাইল দূরে। আপনি তাদের পক্ষে যে ফালাফালি কুদাকুদি করতেছেন, সেটা কিন্তু আমাদেরই ভাঙবে বা আপনারই ভাঙবে, তাদের ভাঙবে না। আর চেষ্টা তো করবেনই ভারত ভাঙা। তো বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের চিঙ্কুবাম, বিএনপি, জামাত, হেফাজত সহ যত মুসলমান আছে বেশিরভাগ তো দিনের স্বপ্ন হয়েছে গজওয়াতুল হিন্দের। তা আপনি এগুলো বললেই না মাঠে নামে পড়েন। এত
কোথায় এগুলো লুকোচুরি করার দরকার আছে? নামেন না, এত মুরদ, শুধু বলেন যে ভারত থেকে আপনারা চাল ডাল আনবেন না, ভারত থেকে তেল আনবেন না। বাংলাদেশের সামরিক বৃদ্ধি করে আপনি কি করবেন? কার সাথে যুদ্ধ করবেন? সামরিক শক্তি বৃদ্ধি করে আপনি কি করবেন? আচ্ছা, সোভিয়েত ইউনিয়নের চাইতে পারমাণবিক বোমা পৃথিবীতে কার সবচেয়ে বেশি আমাকে বলেন। যে প্রিয় দর্শক বললেন সামরিক, মানে আপনি বিষয়টা এরকম যে আপনি আপনি রকের সাথে ফাইট করতে নামাইতেছেন 5 বছরের বাচ্চা, যে বডি মোড়া বানা। 5 বছরের বাচ্চা যতই বডি বানাক, 6 বছরের 10 বছরের বাচ্চা আমার সাথে পারবে? রক্ত দূরের কথা, রেসলার তো আমার সাথে পারবে? একটা চটকানা দিলে তো 30 হাত দূরে পড়ে যাবে। তা আপনি এই যে বললেন অস্ত্র জোগাড় করে আপনি কি করবেন, এটাই তো চায় বহির বিশ্ব। তো চাচ্ছে আপনি শিক্ষা মাদ্রাসা বানান আর অস্ত্র কিনেন, এটাই তো বহির বিশ্ব চাচ্ছে, যে ব্যাংকের ছাতার মতো গিজ গিজ করে মাদ্রাসা বানাবেন আর অস্ত্র কিনবেন। তো কয় টাকার অস্ত্র কিনবেন? আপনার বাজেট কত? আপনার আছে কত? আপনার ফান্ড কি? আপনার কামাই কই থেকে আসবে? সেই চিন্তা তো করতেছেন। অস্ত্র কিনে যুদ্ধ কার সাথে করবেন? বার্মার সাথে গেলে বার্মা আপনার সেটা ভাঙ্গে একেবারে চৌচির করে ফেলাবে। মানে ভারতের সাথে যুদ্ধ করবেন? ওই ষাটের মুরত আছে। এই যে বলতেছেন, কপাল ভালো যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, পাকিস্তান চায় বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগাই দিয়ে ৭১-এর প্রতিশোধটা নিতে চায়। অর্থাৎ যেটা আমি অন্তত বলতে ১০০ বার বলেছি, যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। যদি বাঘ মারে তাও লাভ, আর শত্রুকে যদি খাওয়ারও লাভ। কারণ বাংলাদেশ তো হচ্ছে পাকিস্তানের শত্রু। তখন বলবে তুমি তো বলছিলাম যে তোমরা স্বাধীন হবে না, এখন কেমন লাগে? এই কথা বলার সুযোগ হয়ে যাবে। সেই জন্য তারা লাগাই দিতেছে। বাংলাদেশ হলো সেই বিষয় যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। ২ দিকে পাকিস্তান লাভবান হবে। এটা বুঝার ঘিলু আল্লাহ বাংলাদেশে মুসলমানদের দেয় নাই, অদূর ভবিষ্যতেও দিবে না, সিংহ বন্দর দিব না। এর মধ্যে ২-৪ সেল চালায় ফাল ফারা কিছু চিংড়ি মাছ ফাল ফারা করে আওয়ামী লীগ আছে আবার। তারা আবার পোস্টও দেয়, দেখবেন মাঝে মধ্যে দেখবেন। এরা মূর্খ না, শিক্ষিত আবার। দেখবেন ২-১ জন এগুলো দেয়, ভারতের সাথে কাতকুতু দিয়েতে যায়। তো শুনেন একটা কথা বলি, এই যে বললেন যে অস্ত্র দরকার, আপনি কয় ঘন্টা টিকতে পারবেন ভারতের সাথে? কয়েক ঘন্টা? ইউক্রেনের সাথে ইউরোপের বর্ডার আছে, সহযোগিতা করছে। আপনি বাংলাদেশের সাথে কার বর্ডার আছে আমার এটা বুঝাই বলেন। এই যে বর্ডার, এই যে আমাদের ভুইয়া সাহেব বললেন যে এত নেটো ২৮টা দেশ মিলে যুদ্ধ করতেছে। মানে সরি, বোধহয় এখন নেটো ৩২টা সম্ভবত, আই ডোন্ট নো এক্সাক্ট ফিগার, মনে নাই। এই নেটো পুরোটাই যুদ্ধ করতেছে, ওটা ইউক্রেনের যুদ্ধ না। নেটো থাকার পরেও ইউক্রেনের ভূমি চলে গেছে, ইউক্রেনের ভূমি দখল হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের পাশে কে? বাংলাদেশের ৩ পাশে ভারত, আরেক পাশে ভারত মহাসাগর, মানে ওইখানেও ভারত। মানুষ বলে না ৩ দিকে ভারত, জি না, ৪ দিকেই ভারত। এমনকি আসমানের উপরেও ভারত, মানে ৫ দিকে ভারত। বলে দেয় আপনাকে, বাংলাদেশে ৫ দিকে ভারত। কিভাবে? ৩ দিকে সীমান্ত, একদিকে পানিপথ, আরেকদিকে হলো আসমান। আপনি কোন দিক দিয়ে যাবেন? কোন দিক দিয়ে আপনি যাবেন? আমাকে বুঝায় বলেন। আর যুদ্ধ করবেন ভারতের সাথে, আপনি মুরুদে কুলাবে? হ্যাঁ, ইয়ের কি করার আর জায়গা পান না। ভারতের সাথে কি অস্ত্র আনবেন আপনি? পাকিস্তানের তো পারমাণবিক বোমা আছে। পাকিস্তান তো সেটার মুরুদে কুলায় না। যখনই যায় সেজা খায় আসে ভারতের সাথে। আর আমি জিতছি। ফিল্ড মার্শাল নিজের লেখে, ফিল্ড মার্শাল। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা ছিল। এখনো ধ্বংস করার পরেও পৃথিবীতে সবচাইতে বেশি পারমাণবিক বোমা রাশিয়ার কাছে। রাশিয়া কি বিশ্ব দখল করতে পারে? ৪ দেশ দখল করতে পারে? আর পারমাণবিক বোমা থাকলে আপনি মারতে পারবেন? পাকিস্তানের তো আছে, একটু তো বলেন না মারতে, দিল্লির উপরে, বোম্বের